বাসন্তী রোডে যে দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনাকে ঘিরে হাজারো প্রশ্ন, একাধিক প্রশ্ন রহস্য দানা বাঁধছে। শাহজাহানের সন্দেশখালী, আর সেখানে কি সাজানো দুর্ঘটনা? এই প্রশ্ন উঠছে বারবার করে। প্রশ্ন উঠছে কারণ শাহজাহান মামলার সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ, ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগেই চাঞ্চল্য। শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়িতে ধাক্কা লাগে, আর গাড়িতে লরির ধাক্কায় ভোলা ঘোষ তো প্রাণে বেঁচে যান, কিন্তু তার ছেলের মৃত্যু হয়, চালকের মৃত্যু হয়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঠিক সেই সময় কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির সঙ্গে ট্রাকের একেবারে মুখোমুখি ধাক্কা, আর তারপর গাড়ি পড়ে যায় ভেরিতে, আর তারপর সেই ট্রাকও ভেরিতে পড়ে যায়। যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি, সেই সময় আসলে ঠিক কি ঘটেছিল যা জানা গেছে ভোলা ঘোষ তার বক্তব্য আমরা আপনাদের দেখিয়েছি, কিন্তু এই রকমই একটা পরিস্থিতি নাকি সেই সময় তৈরি হয়েছিল বলেই অভিযোগ। আর সেখানে কি অভিযোগ উঠে আসছে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আর প্রশ্ন উঠছে শাহজাহানের সন্দেশখালীতে কি তাহলে সাজানো দুর্ঘটনা? সাক্ষীকে খুনের চেষ্টায় সাজানো দুর্ঘটনা বলেই অভিযোগ। একেবারে জেলে বসেই ষড়যন্ত্রের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। আর এই দুর্ঘটনার পর থানায় জানানো এবং তারপর ভোলা ঘোষ তিনি কি বললেন শোনাবো। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো ছবিটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি। যখন সাইডি গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। অনেকদিন থেকে পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেবেন, কারণ আমি বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাক্তার কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বেরোতে পারছে না, একেবারে দিন যাচ্ছে। এবার বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকবে। যে আমার যেন ভালো লাগছে, আমি বাড়িতে বেরোতাম না। সবাই টুকটাক একটু যে আমি চাপে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন আপদ খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন। যে আলিম আপনার ছেলেকে ঘিরে নিল, তার নামে কি কথা বল, তার বিরুদ্ধে কি অভিযোগ পড়ে? নিশ্চয় নিশ্চয়। যে দুর্ঘটনা ন্যাজাটের ঠিক রাস্তার উপরে বাসন্তী যাওয়ার যে রাস্তা, সেই ন্যাজাটের রাস্তার উপরে কিন্তু দুর্ঘটনা ঘটে। যখন এই ঘাতক লরিটি একেবারে মালঞ্চর দিক থেকে সন্দেশখালীর দিকে আসছিল, ঠিক সেই সময়ে অন্য গাড়ি, অর্থাৎ যে গাড়িতে ভোলা ঘোষ ছিল, যে একেবারে শেখ শাহজাহান মামলার যে অন্যতম সাক্ষী, তিনি যখন বসিরহাট আদালত দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই জায়গায় দুর্ঘটনা ঘটে। গোটা জায়গাটি দেখানোর চেষ্টা করে পুলিশের পক্ষ কিন্তু এইভাবে ঘিরে রাখা হচ্ছে, তার কারণ ফরেন্সিক এক্সপার্টরা আসবে, তার নমুনা সংগ্রহ করবে, যারা গাড়ির টেকনিক্যাল এক্সপার্ট আছে তারা আসবে, নমুনা সংগ্রহ করবে, নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ জানার জন্য। দেখো যে গাড়িটা ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভোলা ঘোষের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু একেবারে সন্দেশখালীর দিক থেকে একেবারে বসিরহাটের দিকে যাচ্ছিল। যেদিকে গাড়ির মুখ রয়েছে সেদিকে বাঁদিক দেখলে লক্ষ্য করা যাবে সেই গাড়িটা বসিরহাটের দিকে মুখ ছিল, কোর্টের দিকে যাচ্ছিল। এবং এই যে গাড়িটি যখন কোর্টের দিকে যাচ্ছিল, লরিটির ছবি যদি দেখাই, সেই ঘাতক লরিটি কিন্তু একেবারে সন্দেশখালীর দিকে যাচ্ছিল মালঞ্চ থেকে, অর্থাৎ যেদিকে গাড়ির অভিমুখ রয়েছে তার উল্টো দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল। এবং সেখানে কিন্তু দুর্ঘটনা যখন ঘটে, তারা কিন্তু প্রত্যক্ষ তারা জানাচ্ছে, তারা কিন্তু সেখানে উদ্ধারের কাজে আসে, উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে পাঠায়। এবং এই যে ঘটনা, সেই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, সেখানে কিন্তু বেশ কিছু তথ্য পুলিশের কাছে উঠে আসছে। তার কারণ এই যে তুমি গোটা যে রাস্তা পুলিশে ঘিরে রেখে জায়গা, গোটা রাস্তার যে ছবি যদি আমি দেখানোর চেষ্টা করবো, কোথাও কিন্তু যে চাকায় ব্রেক কষলে যে দাগ থাকে, সেই দাগ কিন্তু একেবারে নেই। অর্থাৎ বাঁচানোর যে কোনোভাবে চেষ্টা, বা গাড়ি দুর্ঘটনা যখন ঘটে কোনো ড্রাইভার ব্রেক কষে, সেরকম যে একেবারে চেষ্টা করা হয়নি, এখানে কিন্তু পুলিশ এক প্রকার স্পষ্ট হচ্ছে। সেই কারণেই জায়গাটা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির যে চালক, লরির চালক, ইতিমধ্যে সেই চালক কিন্তু পলাতক, তার খোঁজ করা হচ্ছে। তিনি এখান থেকে যখন দুর্ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে পালিয়ে যায়, এমনটা বলা হচ্ছে। আর আদালতে যাওয়ার পথে দুর্ঘটনা, গাড়িতে লরির ধাক্কা। শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী ভোলা, গাড়ির সামনের সিটে বসেছিলেন তিনি। ঘাতক ট্রাকের চালককে চিনে ফেলেন ভোলা, একেবারে এক্সক্লুসিভ ভোলা ঘোষ, নিউজ 18 বাংলায়। বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, কেজের একটা ট্রেল ছিল,
কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হইনি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যে গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তাকে চেনেন বলছেন? ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিমুল্লাহকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, হ্যাঁ? আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা। একাধিক প্রশ্ন উঠছে, একাধিক অভিযোগ। জেলে বসেই সাক্ষীকে খুনের ষড়যন্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ ও সবিতা রায়ের বিরুদ্ধে সরব ভোলা ঘোষের বড় ছেলে, আগেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায়
এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ, ও জেলে বন্দি, ওর কারসাজি এটাই। অভিযোগ অস্বীকার সবিতা ও মুসলিমে। ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুক, তদন্ত যদি হয়। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ। আবারও সন্দেশখালীতে সরগরম রাজ্য রাজনীতি। ও শাহজাহান করিয়েছে। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার। এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। তারপরে অনেকদিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজি রুটবান ওয়ার্ডে রাখা হয়। পিজি রুটবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিং হোমে, হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল। ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে, যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। পুলিশ তদন্ত করছে। কারোর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে, তদন্তকারীদের সাহায্য করুন। হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না। আর নজর রাখবো এবার বনগাঁর দিকে। বনগাঁর স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, আর সেই শ্লীলতাহানির অভিযোগে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যে ছবি দেখাচ্ছি এটা হচ্ছে স্কুলের বাইরের ছবি। শ্লীলতাহানির অভিযোগে একেবারে তুলকালাম পরিস্থিতি। কিন্তু এই শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে স্কুলেরই এক অস্থায়ী কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। স্কুলে রীতিমতো ভাঙচুর চলে, বনগা বাগদা রাস্তা অবরোধ করে ছাত্রীরা। পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। দেখাচ্ছি সেই সময়কার ছবি। ছবি দেখাচ্ছি, পুলিশকে ঘিরে বিক্ষোভ। তার কারণ শ্লীলতাহানির অভিযোগ স্কুলে। বনগাঁর স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ক্লাস 8-এর ছাত্রী, তার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং কার বিরুদ্ধে এই অভিযোগ স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। আর স্কুলে ভাঙচুর, বনগা বাগদা রাস্তা অবরোধ করে ছাত্রীরা। পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় স্কুলে। পরিস্থিতি সামনে
মাঝরাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং পুলিশের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তি ছাত্রীদের অভিভাবকদের। আমরা তো পরীক্ষা হলে ডিউটি করছিলাম, আজকে আমাদের পরীক্ষা শেষ, তখনই দেখি চিৎকার চেঁচামেচি। হ্যাঁ বলছে সবাই, কিন্তু তার সত্যতা আমি জানি না কিছু। আমরা তো ডিউটি, হ্যাঁ এই স্কুলে। এখন কি অবস্থা? অবরোধ কি উঠলো? পরিস্থিতিকে নিয়ন্ত্রণে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে এখনকার ছবিটা। অনিরুদ্ধ, জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ ঠিক পরীক্ষা চলছিল, সেই সময় অভিযোগ ওঠে স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করে। সেই অভিযোগ তুলবার পরে ছাত্রীরাই রীতিমতো বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভের বলা যেতে পারে সেই বিক্ষোভ আস্তে আস্তে বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা সেই বিক্ষোভে সামিল হয়, পরবর্তীতে অভিভাবকরাও সেই বিক্ষোভে সামিল হয়। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলছে। 12টা থেকে এখনো পর্যন্ত বনগাঁ বাগদা সড়ক ছাত্রীরা অবরোধ করে রেখেছিল। কিছু অংশের ছাত্রীদের সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। যে শিক্ষিকা অর্থাৎ প্রধান শিক্ষিকা এখন স্কুলের মধ্যে রয়েছে এবং অনেক শিক্ষিকা স্কুলের মধ্যে রয়েছে, স্কুলের মধ্যে আটকে পড়েছে, বিক্ষোভের জেরে বেরোতে পারছে না। পুলিশ চেষ্টা করছে তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দীর্ঘক্ষণ এরকম আন্দোলনে সামিল তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষিকা নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং এই প্রধান শিক্ষিকাকে এখান থেকে উন্নত স্থানান্তর করতে হবে, সেই দাবিও কিন্তু ছাত্রীরা তুলছেন। কিন্তু ইতিমধ্যেই বনগাঁর বিশাল পুলিশ বাহিনী, অ্যাডিশনাল এসপির নেতৃত্বে কয়েকজন ওসি এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে এবং ব্যাপক পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ব্যাপক উত্তেজনা রয়েছে স্কুলের মধ্যে। ইতিমধ্যেই প্রধান শিক্ষিকার ঘরে ভাঙচুরের ঘটনায় বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করতে হয়েছে, পাল্টে ইট বৃষ্টি করা হয়েছে। অভিভাবকদের দিক থেকে, বিক্ষোভকারীদের দিক থেকে ইট এসছে। বারবার কথাবার্তা চালানো হচ্ছে যাতে বিক্ষোভকারীদেরকে সামাল দেওয়া যায়, কিন্তু এখনো যে পরিস্থিতি রয়েছে, উত্তেজনা রয়েছে স্কুলের মধ্যে, স্কুলের বাইরে উত্তেজনা রয়েছে। একাধিক জায়গায় রীতিমতন অভিভাবকরা বিক্ষোভ করছে, ছাত্রীরা বিক্ষোভ জানাচ্ছে। কাকসায় বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে, দুই নেতার মুখোমুখি বচসা আর সেই ভিডিও একেবারে ভাইরাল। মূর্তিতে মাল্যদান নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল, কিষাণ মোর্চার নেতার সঙ্গে বচসা, সাধারণ সম্পাদকের ভিডিওয় বিজেপির সাধারণ সম্পাদকের হাতে ইট। 2018 সালে কাকসায় খুন বিজেপির সন্দীপ ঘোষ, আর তার মূর্তিতে মাল্যদানকে ঘিরেই বচসার সূত্রপাত। আমি কি করলাম তোমাকে? আমি কি করলাম? তুমি তখন হুমকি দেখাচ্ছ, নিজে গায়ে মোড়া পড়ে তুমি দাদাগিরি মারছো রে। তখন আমি কিছু বলছি না। মারো আল্লাহ, মারো মারো আল্লাহ, মারো। হ্যাঁ মারো, তুমি মারো, আমাকে মারো তো, মারো দেখি তোমার, মারো মারো, তুমি মারো তো, লাভ মার খাবো, তুমি মারো, আমাকে মারো তো, মারো না। হ্যাঁ মারো আল্লাহ, মারো মারো আল্লাহ, মারো। হ্যাঁ মারো, তুমি মারো, আমাকে মারো তো, মারো দেখি তোমার, মারো মারো, তুমি মারো তো, লাভ মার খাবো, তুমি মারো, তুমি মারো। তাহলে ও আমার এখানকার হুমকি দেখাচ্ছে। আমি কি করলাম তোমাকে? আমি কি করলাম? তুমি তখন হুমকি দেখাচ্ছ, নিজে গায়ে মোড়া পড়ে তুমি দাদাগিরি মারছো রে। তখন আমি কিছু বলছি না। হ্যাঁ মারো আল্লাহ, মারো মারো আল্লাহ, মারো। হ্যাঁ মারো, তুমি মারো, আমাকে মারো তো, মারো দেখি তোমার, মারো মারো, তুমি মারো তো, লাভ মার খাবো, তুমি মারো, আমাকে মারো তো, মারো না। হ্যাঁ মারো আল্লাহ, মারো মারো আল্লাহ, মারো। হ্যাঁ মারো, তুমি মারো, আমাকে মারো তো, মারো দেখি তোমার, মারো মারো, তুমি মারো তো, লাভ মার খাবো, তুমি মারো, তুমি মারো। তাহলে ও আমার এখানকার হুমকি দেখাচ্ছে। আমি তোমাকে কি করেছি? তুমি এত হুমকি দেখাচ্ছ, আর তুমি কেন হুমকি দেখাচ্ছ? তোমাকে আমি কি দেখাচ্ছ? একটা চায়ের দোকান, আর সেই চায়ের দোকানে বচসা, সেখান থেকে হাতাহাতি হলো আর তাতে প্রাণ চলে গেল বৃদ্ধের। হ্যাঁ, হাতাহাতির সময় বুকে ঘুষি মারার অভিযোগ, আর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। পূর্ব বর্ধমানের মেমারির এই ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ তুলছে পরিবার, তদন্তে মেমারি থানার পুলিশ। সন্ধ্যাবেলা তোমরা ওরকম করেছে জানো, রাস্তায় আটকে ছিল, এরকম করবে ওনাকে দিয়ে।
বাবা কালকে সাত গেছে মিটিং ছিল, সিদ্দিকুল্লাহ সাহেবের কি বইমেলার কি মিটিং ছিল, আমার বাবা ওখানে, আমাদের এখানে সব দাদারা গিয়েছিল, ওদের সঙ্গে আমার বাবা গিয়েছিল বলে কালকে বাবাকে প্রায় উনি টন কাটাকাটি করে। ওই তারু শেখ আজকে সকালবেলায় উনি ঘুম থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, চায়ের দোকানে চা খেতে রোজেরই যাচ্ছিল, ওই মানুষটা ঠিক ওই রকম করেই উনাকে টন কাটাকাটি করেছে। বাবা হয়তো কিছু বলেছে, দিয়ে উনাকে নাকি বুকে ঘুষি মেরেছে। আমি বাবাকে বললাম যে কি হলো তোমার এরকম করলাম। বাবা আমাকে একটা কথাই বললো, শুধু বললো তারু, দিয়ে আমার বাবার কথা বললো। শুয়েছে অভিযোগ করেছি। কার নামে করলেন অভিযোগ? যিনি আমার বাবাকে করেছেন তিনার নামে এখন করেছি। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, উনি ওখানে একাই ছিলেন। ঘুম থেকে উঠে চা খেতে এসেছিল দোকানে, কালকে একটা বই মিটিং ছিল, বই মেলা ছিল, ওই সাত গেছে। উনি এসেছিল, যিনি মারা গেছে উনি এসেছিল। চায়ের দোকানে বসে থাকতে তিরো শেখ বলে লোকটা, ওনার বয়স 50-55 হবে, এসে ওনাকে এবার হাঁটা বসুন তো ওনাকে উত্তর করেছে যে কাল মিটিং আছো কেন, ওখান থেকে কিছু বলেছে আজকে সকালে, এই তখন বাজে কটা 6টা 6:30 দিয়ে ওনার ততটা এখানে কিল মারে, বুকে কিল মারে, সঙ্গে সঙ্গে ডেট। হ্যাঁ, আমার তো শ্বশুরমশাই তো তাই তো মনে হচ্ছে যে কালকে মিটিংয়ে গেছে বলে জানতে গেল। হুমায়ুন কবির তিনি নতুন দল ঘোষণা করবেন। কবে ঘোষণা করবেন? 22শে ডিসেম্বর ঘোষণা করবেন। বহরমপুরের সভা থেকে নতুন দল ঘোষণা করবেন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হুমায়ুন কবিরের দলের। কলকাতায় হুমায়ুনের দলের দুটি কার্যালয়, পার্ক সার্কাস আর সল্ট লেকে হুমায়ুনের কার্যালয়। দলে যে কেউ আসতে পারে, দাবি হুমায়ুনের। এই দলটা করব না, এই দলটাকে হারানোর জন্য আমার দল হচ্ছে হুমায়ুন কবিরের দল। তার সঙ্গে যে সহকারী দল থাকবে, যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, যারা টিএমসির বিরুদ্ধে লড়তে চায়, তারা আগামী দিনে নির্ণায়ক শক্তি হিসেবে বিধানসভায় আসবে। আর না বিজেপিকে মেজরিটি পেতে দেবো, না টিএমসিকে মেজরিটি। আমার সবার জন্য দুয়ার খোলা। আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়া, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। 22 তারিখে ওয়েট করুন, 22 তারিখে একটার পর একটা বাউন্সার মারা হবে। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন কাকদ্বীপের 47 মৎস্যজীবী প্রায় 4 মাস পর। অভিযোগ, বাংলাদেশে তাদের উপর অত্যাচার চালানো হয়। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা, ভুল করে সীমান্ত পার করে ফেলেছিলেন, ধরা পড়েন বাংলাদেশে, তারপর সেখান থেকে বন্দি। বুধবার কাকদ্বীপের সেই মৎস্যজীবীরাই বাড়ি ফিরেছেন, পরিবারের চোখে আনন্দের জল। যেদিন আমাদেরকে নেভি ধরেছে সেদিন আমাদেরকে সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। নেভির মাস্টার বলছে, তুই কি মশা ধরাচ্ছিস, আমাকে লাঠি দিবি? তারপর ও জোরে জোরে মারে, আমার কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে হয় মেরে ফেলবে। একজন ভয়ে বলছে স্যার আমাকে গুলি করে দিন। আজকে ফিরে একটু আনন্দ লাগছে। ইঞ্জিনটা বিকল হয়ে গেছিল, আমরা ভাসছিলাম, আর একটা নেভি আর একটা ট্রলারকে তাড়াচ্ছিল এবং তাকে ধরতে পারেনি। তারপরে আমাদেরকে নেক্সট টার্গেট করে এসে ধরেছে। ওদের রাগটা আমাদের উপরে মিটিয়েছে, টর্চারিং করে, পিছনে হাত পোঁচা করে বেঁধে পা বেঁধে ডেগের মধ্যে শুকরিয়ে রেখেছিল, মারধর করেছিল।